নির্বাচনে অনিচ্ছুক কেন ডক্টর ইউনূস? দায়িত্ব গ্রহণের পর প্রথম যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন তখন বলেছিলেন যে নির্বাচন কবে হবে এটি রাজনৈতিক সিদ্ধান্ত। একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে? এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন? এই হারামজাদা ইউনূস তার ক্ষমতা বলে ক্ষমতার অপব্যবহার করে সে স্বাধীনতার নতুন ইতিহাস লিখতে চাইছে। বাংলাদেশে স্বাধীনতার নতুন ইতিহাস লিখছে মোহাম্মদ ইউনূস। ডিসেম্বরের নির্বাচন এটা ভারতের প্রজেক্ট, ইন্ডিয়ার অ্যাসাইনমেন্ট। ইন্ডিয়া বলেছে বিএনপিকে যে ডিসেম্বরের নির্বাচন এটা যদি তোমরা আদায় করতে পারো তাহলে আওয়ামী লীগকে যেরকম আমরা সার্ভিস দিয়েছি, রক্ষা করেছি, তোমাদেরকে সেভাবে রক্ষা করবো, তোমরা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে। বাংলাদেশের ইতিহাসে এমন কোন সরকার প্রধান দেখি নাই যে নিজের স্বার্থগুলো এত নির্লজ্জভাবে কাভার করছে, এত নির্লজ্জভাবে আদায় করছে। এটাই ইতিহাস লেখা থাকবে ডক্টর ইউনূসের ক্ষেত্রে, যে উনি নিজের স্বার্থগুলো কিভাবে আদালত বলেন, রাষ্ট্রের নির্বাহী আদেশ বলেন, কিভাবে উদ্ধার করছেন। ওয়াকারকে যদি সরানো হয়, চুপ্পু উইল বিকাম এ মাইস। বড় মাউসও হবে না, মাইস, ছোট্ট তেলাপোকা হয়ে। কারণ ওয়াকার বাংলাদেশের অস্তিত্বকে ধারণ করে না। ওয়াকার প্রমাণিত একটা বেঈমান, একটা দুরাচার, একটা মির্জাফর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে, এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগেই থাকে। কিছু ঘটলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে, সেটা আওয়ামী লীগের দূষর। বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে, তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায়। আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্ত না টেনে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো। তার আগে আমাদের ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা তেমন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসবো। ওয়াকারকে যদি সরানো হয়, আমি একটা জিনিস জানি, বিএনপির যত লাফালাফি তার 4 ভাগের 3.5 ভাগ বন্ধ হয়ে যাবে ওয়াকারকে যদি ওখান থেকে সরানো হয়। ওয়াকারকে যদি সরানো হয়, চুপ্পু উইল বিকাম এ মাইস। বড় মাউসও হবে না, মাইস, ছোট্ট তেলাপোকা হয়ে। কারণ ওয়াকার বাংলাদেশের অস্তিত্বকে ধারণ করে না। ওয়াকার প্রমাণিত একটা বেঈমান, একটা দুরাচার, একটা মির্জাফর। যে কোনো মূল্যে তাকে সরাতে হবে। ওয়াকারকে যদি বের করে দেওয়া যায়, ডক্টর ইউনূসের বিরুদ্ধে সমগ্র আন্দোলন বন্ধ হয়ে যাবে। চুপ্পুকে যদি লাথি মেরে বের করে দেওয়া হয়, সবকিছু অফ হয়ে ইমাম। এখন আর্মির অনেক রিটায়ার্ড অফিসাররা সাবজেক্টটাকে এভাবে বলে যে সেনাপ্রধানকে সমালোচনা করা যাবে না, এবং তারা এই ন্যারেটিভটা তৈরি করতে চায় যে সেনাপ্রধানের সমালোচনা করলে পুরো আর্মিটা সমালোচিত হয়। আমি এই সাবজেক্টের সাথে খুব সম্মানের সাথে আমি দ্বিমত পোষণ করি। কারণ কি, an idiot will always stay as an idiot. They will never change their lifestyle or their philosophy. এখন একটা বেঈমান, তাকে আপনি সাজান। মির্জাফরকে যদি পলাশির যুদ্ধের পরে বলা হইতো যে ওকে তোমার সব গুনাহ খাতা মাফ করে দিছি, তোমাকে এখন সিরাজউদ্দৌলা বন্দনা করো, বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীনতা নিয়ে কথা বলো, আপনারা আমার কাছ থেকে লিখে নেন। কুলদীপ নায়ার বলেছে যে ওই মির্জাফর আবারও মির্জাফর হইতো, ওই মির্জাফরের পরিবর্তন হইতো না। যে ওয়াকার 17 বেঙ্গল নিয়ে পিলখানার সামনে দাঁড়িয়ে বেইমানি করেছে দেশের সাথে, তার কমরেডদের সাথে, এরপরেও দেখা যায় আর্মির কিছু লোকজনরা ওয়াকারের কথা বললেই তাদের ধর্পণ শুরু হয়ে যায়। ওয়াকার মানে আর্মি। তো আমি বুঝি না আসলে সাবজেক্টটা কি, আর্মির ভিতরে এই ধরনের কোনো ইমামতি আছে কিনা, আমার ধারণা নাই। আরো একটা কথা বলেছে আমাদের আলোচনা, আরো একটা কথা আছে, আর্মির কাছে রাজনৈতিক নেতারা যায় কেন যায়? 2টা কারণে। তাদের কাছে বন্দুক আছে, আর ওই বন্দুকের পাশে যদি ভারতের সাপোর্ট থাকে তাহলে তো আর কথাই নাই। এখন যায় কারা? গোরখুতো আব্বাসের মতো লোকজনরা যায় কারা? মির্জা ফাকের মতো লোকজনরা যায় কারা? সালাউদ্দিনের মতো বেঈমানরা যায়। তারা যায়, কিন্তু একজন নীতিবান মানুষ, একজন ইমাম, সে তো বলবে নো 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 নো, দিস ইজ এ গ্রেটার অর্গানাইজেশন এন্ড আর্মি হ্যাজ এ রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট দ্য এক্সিস্টেন্স অফ আওয়ার কান্ট্রি। তারা সেটা বলে না, বলতে তারা পারে না, তারাও ওই লোভের মধ্যে ডুবে যায়। তো একটা জিনিস ডিসাইড করতে হবে, সেটা কি? আর্মির একজন জেনারেল যখন সেনাপ্রধান তাকে নিযুক্তি দেওয়া হয়,
কর্নেল মুদাচ্ছির খুব সুন্দর করে বলেছে যে আল্লাহ যাকে সুযোগ দেন ওই সুযোগের সদ্ব্যবহারটা যখন করে জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থে আল্লাহ তাকে সাহায্য করে। আর কেউ যদি ওখানে পাওয়ার গ্র্যাবিং এর মধ্যে নিজেকে ভাসিয়ে দেন, আল্লাহ ওই তার এই ক্ষমতাটাকে আর দীর্ঘায়িত করে না। এখন এটার জন্য হয়তো সময় নেয়। জেনারেল সিসি এখনো জীবিত আছে না? হোসনি মোবারক জীবিত ছিল না বেইমানি করার পরেও? আছে তো। শুধু তারা না, আপনারা যদি অনেক যে পৃথিবীতে তাকান, অনেক জায়গায় এ ধরনের উদাহরণ আপনারা অহরহ দেখবেন। আমি ঠান্ডা মাথায় এতটুকু বলি, বাংলাদেশের 1971 সালের 16 ডিসেম্বর থেকে আজ অবধি বাংলাদেশের সেনাবাহিনীর একজন অফিসারকে যদি আমরা সেলুট দিয়ে বলি ওনার উসিলায় একটা দেশের স্ট্রাকচার তৈরি হয়েছে, পাশাপাশি আমরা বলবো 2 জন সেনাবাহিনীর অফিসার এবং পাশাপাশি আরো কয়েকজন সেনা প্রধান সেনাবাহিনীর মাথায় জাস্ট গু মেখে দিয়েছে। এবং এই গু মাখাদের দলে জেনারেল ওয়াকারও একজন, জেনারেল আজিজ একজন, জেনারেল শফি একজন, এ ধরনের লোকজনরা আছে। এরা এই জেনারেল সাহেবরা নিজেদের বিবেক দিয়ে এই অর্গানাইজেশনটাকে ঠিক মতো লিড করে না, ইনস্টিটিউশনটাকে লিড করে না। তারা অন্যের চাওয়া পাওয়াকে মূল্যায়ন করেছে। সাবজেক্টটা নিয়ে আমি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি, তো এটা নিয়ে এই মুহূর্তে আর কথা বলার আমি প্রয়োজন মনে করছি না। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে কি করতে পারেন? আপনারা আমাকে যাই মনে করেন, আমি কেন যেন ডক্টর মুজিব এবং ডক্টর মাসুদের কথাটাকে অত্যন্ত বেশি মূল্যায়ন করি। ডক্টর মাসুদের অ্যাগ্রেসিভ এই কথাটাকে এজন্য মূল্যায়ন করি, উনি বলেছেন লেটস ফায়ার জেনারেল ওয়াকার অ্যান্ড অ্যাপয়েন্ট সামওয়ান অ্যাজ অ্যান আর্মি চিফ, ডিক্লেয়ার ইট। দেখি ওয়াকারের পক্ষে কতজন জেনারেল রিভোল্ট করে। আমি ডক্টর ওয়াকারের পক্ষে, ডক্টর মাসুদের পক্ষে। কারণ ডক্টর মাসুদের কথাটাকে আমি যদি এভাবে মূল্যায়ন করি, জেনারেল ওয়াকার চারিদিকে ষড়যন্ত্র করে 10 মিনিটের মধ্যে আর্মির ইউনিফর্মে ওখানে দরবারে হাজির হতে বলে, দেখাচ্ছে পুরো আর্মি ওনার পিছনে। ইটস এ কনস্পাইরেসি। আর্মিকে ভুলভাবে লিড করার জন্য সে 10 মিনিটের প্রস্তুতিতে ইউনিফর্মে ওই দরবারে হাজির হতে বলেছে। পৃথিবীকে দেখাতে চাচ্ছে যে পুরো আর্মির সাপোর্ট তার প্রতি আছে। তো আসলে তো পুরো আর্মির সাপোর্ট তার কাছে নাই। সিপাহি থেকে শুরু করে লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত যদি দেখা হয়, প্রবাবলি 3 to 4% সাপোর্ট ওয়াকার হ্যাজ। কিন্তু অন্য 96 to 97% আর্মি ইউনিফর্মের লোকজনরা ওয়াকারের দে ডোন্ট গিভ এ শিট। তারা বর্তমানে দেশের স্ট্যাবিলিটির জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করবে। তারা দেশের রিফর্ম চায়। ওয়াকার এটা জানে, যার জন্য সে একটা দরবার করে বুঝাতে চেয়েছে আর্মিরা আমার পিছনে আছে। ওয়াকারের এটা ষড়যন্ত্রমূলক কাজ। তো এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা আমরা যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো যে ডক্টর মাসুদ যে সাজেশনটা দিয়েছে এটাই নেন, আমি এই কথাটা বলবো না। কিন্তু এতটুকু বলতে পারি, উনি একজন বিজ্ঞ মানুষ। উনি এই টালমাটাল অবস্থায় কি সিদ্ধান্ত নেবেন এই ইমার্জেন্সিতে, এটা ডক্টর ইউনূস উনি নিজেই ভালো জানেন। উনি আমার বা ডক্টর মাসুদ বা ডক্টর মুজিবের কথার উপরে সিদ্ধান্ত নেবেন আমি এটা মনে করি না, বাট উনি সিদ্ধান্ত নেবেন। আমরা শুধু ওনার কাছ থেকে বলবো যে স্যার ইউ হ্যাভ টু বিকাম ডিসিসিভ এই মুহূর্তে, কারণ এই সাবজেক্টটাকে আর ইগনোর করা যায় না। একটা কারণে ইগনোর করা যায় না, ওয়াকার যে স্ট্রিংটা টান দিয়েছে এখানে আলোচনার আর আমি কোনো জায়গা দেখি না। এর জন্য জায়গা দেখি না কারণ একই দেশে আপনি সরকার প্রধান এবং আপনার অথরিটিকে চ্যালেঞ্জ করে 2 জন ব্যক্তি বাংলাদেশে 3 দিকে টানা হেঁচড়া করবে এবং ভারতের সাথে কোঅপারেট করবে, আমি মনে করি না এভাবে একটা দেশের সরকার ব্যবস্থা চলতে পারে। দেয়ারফর আপনি যদি কাউকে আর্মি চিফ হিসেবে অ্যাপয়েন্ট করেন, এটা যদি আপনি ডিক্লেয়ার করে দেন এবং ওয়াকারের চাকরি যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে ন্যস্ত করে দেন, এরপরে ওয়াকারের কথায় আর কোনো লোক রাস্তায় বেরোবে না, ইভেন দেন গ্যারিজনেও গিয়ে দাঁড়াবে না। এখন আপনি এটাকে কিভাবে হ্যান্ডেল করবেন এটা আপনি ভালো জানেন। পাশাপাশি আরো একটা কথা, জেনারেল ওয়াকারকে যদি সরানো হয়, আমি একটা জিনিস জানি, বিএনপির যত লাফালাফি তার 4 ভাগের 3.5 ভাগ বন্ধ হয়ে যাবে। আমাদের দেশটা বাংলাদেশটাকে স্বাধীন করে গেছিল না মুক্তিযোদ্ধা, এখন তারা বাতিল। আর ইউনূসের মতো 2 নম্বরই চোট চিটিংবাজ ফেটেবাজ তারা এখন সিংহাসনে বসে। এখন ওয়ারিয়ার্স অফ জুলাই তাদের এখন মুক্তিযুদ্ধের দ্বিতীয় মুক্তিযুদ্ধের 36 না 34 কি বলে এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে তারা হচ্ছে মুক্তি সূর্য। আর যারা 71 সালে মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছিল, শহীদ হয়ে দেশটাকে স্বাধীন করেছিল, পাকিস্তানিদের গুলি বুকে নিয়ে কবরে চলে গেছিল, আর তাদের সঙ্গে যুদ্ধ করে যারা আহত হয়েছিল, যারা ধরা পড়েছিল,
পরে ভারত সরকার তাদেরকে ছাড়িয়েছিল, তাদের যে লিপিবদ্ধ শিরোনাম সব বাতিল হয়ে গেছে। এই হারামজাদা ইউনূস তার ক্ষমতা বলে অপব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে সে স্বাধীনতার নতুন ইতিহাস লিখতে চাইছে। বাংলাদেশে স্বাধীনতার নতুন ইতিহাস লিখছে মোহাম্মদ ইউনূস। আমি বলছি দর্শক, এই বেঁচে থাকতে আপনারা দেখে যাবেন এর কি হাল হবে, এর যে কি হাল ভারতবর্ষ করবে আপনারা দেখে যাবেন। আজকে যারা ইতিহাসে সেই ইতিহাসকে বাতিল করে দিচ্ছে, এত বড় সাহস ইউনূসের, বেঁচে ফিরবে না ভাই, আমি একটা গ্যারান্টি দিচ্ছি, বেঁচে ফিরবে না, শুধু সময়ের অপেক্ষা। এই সুযোগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই যে বাংলাদেশের যত মিডিয়া আছে সব তো বিকিয়ে গেছে, মানে মিনিমাম এথিক্স, বাংলাদেশি মিডিয়া হলো মিডিয়াতে যে এথিক্স আছে সেই এথিক্সটাও পর্যন্ত এরা মানে না। এরা তেলবাজিতে এত ব্যস্ত। যখন শেখ হাসিনা গভর্নমেন্টে ছিলেন তখন শেখ হাসিনার পেছনে আপা 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 করে ঘুরে 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 এরা আঁকে গুছিয়েছে। এখন মোহাম্মদ ইউনূস এসছেন, সে ইউনূস চার পিছনে ঘুরে ঘুরে পিছনে ঘুরে ঘুরে এরা আঁকে গোছাচ্ছেন, আর যত ভ্রান্ত এবং ভুলভাল খবর বাংলাদেশের মানুষকে খাওয়াচ্ছেন। এই প্রসঙ্গে আপনাদের একটু বলে রাখি, মিন্ট একটা খবর করেছে, যদিও সেটা এখন জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, প্রধানমন্ত্রী মোদী কি 5 বছরের ঐতিহ্য ভেঙে এই মাসে কানাডায় G7 শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না? এই বছর বার্ষিক G7 নেতাদের শীর্ষ সম্মেলন আলবার্টার কানানাস্কিসে অনুষ্ঠিত হবে। দক্ষিণ আফ্রিকা, ইউক্রেন এবং অস্ট্রেলিয়া কানাডা থেকে আমন্ত্রণ নিশ্চিত করেছে বলে জানা গেছে। আসন্ন শীর্ষ সম্মেলনে নরেন্দ্র মোদীর উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কেন অনিশ্চয়তা আমি বলছি, G7 কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে। ইউরোপীয় কমিশনের সভাপতি এবং আরো বেশ কয়েকটি দেশেরও এই শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের কথা রয়েছে। গত 5 বছর ধরে 5 বার মোদীজি কিন্তু কখনো G7 উনি স্কিপ করেননি। G7 একটা গুরুত্বপূর্ণ এবং এবছর মেন আহ্বায়ক ছিল হচ্ছে ভারত এই G7 কিন্তু নরেন্দ্র মোদী যাচ্ছেন না। কেন যাচ্ছেন না? দুটো কারণ আছে, তার একটা কারণ নিয়ে আমি ব্যাখ্যা করব। আপনাদের হয়তো মনে আছে গত মাসে রাশিয়ার রিপাবলিক ডেতে প্রধান অতিথি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কিন্তু রাশিয়া যাননি, তার পরিবর্তে ভারতকে রিপ্রেজেন্ট করেছিলেন ডক্টর এস জয়শঙ্কর। তিনি গেলেন না, তারপরে 7-10 দিনের মধ্যে পাকিস্তান অ্যাটাক হয়ে গেল। এবারে তিনি G7 বৈঠকে যাচ্ছেন না। তার কারণ কি সেটা এখনো আমরা জানতে পারিনি, তবে এর পেছনে নিশ্চয়ই কোনো গূঢ় কারণ রয়েছে। তাহলে কি অপারেশন বাংলাদেশ তাহলে কি এবার শুরু হবে? সে প্রশ্নের উত্তর এখনো দেওয়ার সময় আসেনি, কিন্তু তার এই না যাওয়াটা এটা কিন্তু বড় প্রশ্নের সম্মুখীন করে দিয়েছে। এরা আবার একটা ফলস খবর বাজারে ছড়িয়েছে, মানে এদেরও মিডিয়ার, আমরা বলিহারি মিডিয়ার অবস্থা কি দেখুন। খবরের কাগজ এক মিডিয়া আছে বাংলাদেশে, তারা লিখছে 6 বছরের মধ্যে প্রথমবার নরেন্দ্র মোদী কানাডা 15-17 জুন অনুষ্ঠিত G7 শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি। শালা আহ্বায়ক কি হচ্ছে ভারত, মিনিমাম পড়াশুনো তো করে না। আর এটা বাংলাদেশের মানুষকে খুশি করার জন্য এই খবরগুলো করা হয়। ইউনূস খুশিতে লাভ হবে, বাংলাদেশের মানুষ কিছু ওই উগ্রপন্থী আছে তারা খুশিতে লাভ হবে, কিন্তু আসলে খবরগুলো হচ্ছে গিয়ে সমস্ত এই বাটপার ইউনূসের খবর। এখন এই দেশে না আপনি যাই করুন না কেন, যদি ইউনূসের বিপক্ষে একটা কথা বলা হয় তাহলে ইউনূস তাকে সোজা জেলে পাঠিয়ে দেবে। এই যেমন এই ছেলেটির কথা দেখুন, এস.এ. সাবির। এই ছেলেটি একটা ইউটিউব চ্যানেল চালাতো, সাবির। সে বাংলাদেশে বসে বাংলাদেশের সমালোচনা করত এবং সঠিক জিনিসটা সে তুলে ধরার চেষ্টা করত। গত 2 মাস ধরে তার কোনো পাত্তা পাওয়া যাচ্ছিল না, কোনো ইউটিউবে তার কোনো আপলোড ছিল না। খোঁজ করতে করতে দেখা গেল 2 মাস আগে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
নির্বাচনে অনিচ্ছুক কেন ডক্টর ইউনূস? দায়িত্ব গ্রহণের পর প্রথম যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন তখন বলেছিলেন যে নির্বাচন কবে হবে এটি রাজনৈতিক সিদ্ধান্ত। একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন? আমরা কেউ দেশ শাসনের মানুষ নই। আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি। আমরা সমস্ত শক্তি দিয়ে এই দায়িত্ব পালন করব। আমাদের উপদেষ্টা মণ্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। এরপর বিদেশি সংবাদ মাধ্যমে বলেছেন যে রাজনৈতিক দলগুলো যদি বলে আমাদের সংস্কার দরকার নাই, কালকেই নির্বাচন দেন, কালকেই নির্বাচন। সেখান থেকে জাপানে যে তিনি বলছেন যে সব দল নির্বাচন চায় না, একটি দল নির্বাচন চায়, এবং এর মধ্য দিয়ে এই নির্বাচন কেন্দ্রিক টালবাহানার একটা পর্যায়ে আমরা তার তথ্য শুনলাম সংস্কারের বেশি প্যাকেজ হলে জুনে নির্বাচন, কম প্যাকেজ হলে ডিসেম্বরে নির্বাচন। সেই প্যাকেজ এবং ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, এর মধ্যে যে ডামাডোল, সেই ডামাডোলের মধ্যে রাজনৈতিক দলগুলো যখন বলছে ডিসেম্বরে নির্বাচন, তখন নির্বাচন না দিয়ে সরে যাওয়ার হুমকি দেওয়া ডক্টর ইউনূসকে নিয়েই নতুন আলোচনা। ডক্টর ইউনূস তো বরাবরই আসলে নির্বাচনে অনিচ্ছুক। কিভাবে অনিচ্ছুক সেটি আজকে আমি তথ্য প্রমাণ দিয়ে ভাবনা রিলোডেডে আপনাদের সামনে হাজির করব, বিশ্লেষণের বিচার আপনাদের। এবং এই আলোচনার দ্বিতীয় পর্বে আমি বোঝানোর চেষ্টা করব সংস্কারের অল্প প্যাকেজ এবং বেশি প্যাকেজের যে ন্যারেটিভ সেটি কতখানি ভ্রান্ত এবং ভুয়া সেটি তুলে ধরার চেষ্টা করব। তবে তার আগ দিয়ে নির্বাচনে অনিচ্ছুক যে ডক্টর ইউনূস এবং সেনাপ্রধান যে তাকে নির্বাচনে বাধ্য করেছেন মূলত রাজনৈতিক দলগুলো এবং সেনাপ্রধান, সেটি নিয়ে আপনাদের একটু সম্যক ধারণাটা দেওয়ার চেষ্টা করব। দেখুন, 9 মাস আগে অগাস্টের 25 তারিখে খুব বিনয়ের সাথে ইউনূস বলেছিলেন জনগণই ঠিক করবে কবে নির্বাচন হবে, এটা তাদের নিজেদের সিদ্ধান্ত নয়, এটি রাজনৈতিক সিদ্ধান্ত। তো প্রিয় দর্শক, দেশের চলমান রাজনীতি প্রসঙ্গে এরকম আরো চাঞ্চল্যকর তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও জানিয়ে রাখতেছে যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।